সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ইউসুফ আলী, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রামগঞ্জ সরকারি কলেজ, লক্ষ্মীপুর। আজ আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর যারা প্রথম বর্ষে সমাপনী পরীক্ষা দাও নাই তাদের জন্য একটি প্রাণিবিদ্যার ক্লাস করতে যাচ্ছি। এর বিষয়টি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ঘাস ফড়িং বিষয়ক। তো ঘাস ফড়িংয়ের আমরা এর আগে কিছু আলোচনা করেছি। আজকে আবাস, বাসস্থান এবং এর বাহ্যিক গঠন সম্পর্কে একটু আলোচনা করব। তো দেখা যাক আজকে আমাদের এই আলোচনায় আমরা কি দেখতে পাই। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা একটু দেখে নিই আমাদের আজকের ক্লাসে কি আছে, আমাদের একটু দেখা যায়। ঘাস ফড়িংয়ের বাসস্থান বিষয়ে একটু কথা বলতে গেলে আমরা দেখে নেব যে ঘাস ফড়িং আসলে কিছু ঘাস, লতা পাতা, খাদ্যশস্য, শস্যের কচি পাতা আহার করে। এ কারণে এমন ধরনের নিচু বসতি এদের পছন্দ। মূলত সব ধরনের আবাসিক তৃণভূমি, বাড়িবন, চারণভূমি, মাঠ, মরুভূমি, জলাভূমি বিভিন্ন প্রজাতির ঘাস ফড়িং দেখা যায়। তবে এরা মূলত ঘাস, লতা পাতা রয়েছে এমন ধরনের তৃণভূমি বা চারণভূমিতে বসবাস করে। স্বাদুপানির ম্যানগ্রোভ জলাশয়ে পানি যেহেতু ওঠানামা করে এবং ডিম পাড়ার জায়গা যেহেতু প্লাবিত হয়, সেহেতু ওই জলাশয়ে তাদের বেশি দেখা যায় না। তাহলে ঘাস ফড়িং কোথায় বসবাস করে? ঘাস ফড়িং মূলত ঘাস, লতা পাতা এরকম জায়গায় অবস্থান করে। জলাশয়ে এদেরকে খুব বেশি দেখা যায় না। প্রতিকূল আবহাওয়ার ঘাস ফড়িং বিপুল পরিমাণ পরিযায়ী অর্থাৎ মাইগ্রেটরি হয়, তখন দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত এরা যেতে পারে। এবার ঘাস ফড়িংয়ের খাদ্য নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ঘাস ফড়িং আসলে তৃণভোজী বা শাকাশী। এদেরকে ভোরাস প্রাণীও বলা হয়। হাড় থেকে ভোরাস প্রাণীও বলা হয়। ডিম থেকে ফোটার পরপরই এর নিম্ফ অবস্থা অর্থাৎ বাচ্চা অবস্থায় এদের এই বাচ্চা অবস্থাকে নিম্ফ বলা হয়। তাহলে ঘাস ফড়িংয়ের বাচ্চা অবস্থাকে কি বলা হয়? নিম্ফ বলা হয়। নিম্ফ অবস্থায় এরা ঘাস ফড়িং চারপাশের যে কোনো ছোট ছোট সহজ পাচ্য, যেটা সহজে হজম হয় এমন সহজ পাচ্য ঘাস বা নতুন কোমল শাখা প্রশাখা থেকে শুরু করে দু একবার খোলস মোচনের পর পাতা খেতে শুরু করে, ছোট ছোট ঘাস শাখা প্রশাখা খেতে শুরু করে, অর্থাৎ গাছের নরম কাণ্ডগুলো খেতে শুরু করে দু একবার খোলস মোচনের পর, অর্থাৎ দু একবার তাদের দেহের চামড়া, দেহের বাইরের আবরণ, এটা কিউটিকল নির্মিত, এটুকু মোচনের পর একটু বড় হলেও শক্ত উদ্ভিজ্জ খাবার গ্রহণ করে। অর্থাৎ এরা ধীরে ধীরে নরম খাবার থেকে ধীরে ধীরে শক্ত খাবারগুলো খেতে অভ্যস্ত হয়ে ওঠে। তরুণ ঘাস ফড়িং পূর্ণাঙ্গের মতো নির্দিষ্ট উদ্ভিজ্জ খাবার গ্রহণ করে। তরুণ ঘাস ফড়িং পূর্ণাঙ্গদের মতোই ধীরে ধীরে উদ্ভিজ্জ খাবার গ্রহণ করে। তখন খাদ্য তালিকায় এদের ঘাস, পাতা, শস্য প্রধান খাবার হয়ে ওঠে। বেশিরভাগ ঘাস ফড়িং অনেক প্রজাতির উদ্ভিদ থেকে আহার সংগ্রহ করে, দু একটি প্রজাতির সুনির্দিষ্ট উদ্ভিদ থেকে আহার গ্রহণ করে। এবার আমরা যদি দেখতে চাই, তাহলে ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠনটা একটু দেখতে পাবো। বাহ্যিক গঠনের মধ্যে একটু আমরা ঘাস ফড়িংয়ের আসলে বাহ্যিক গঠনটা একটু দেখতে পাই। ঘাস ফড়িংয়ের দেহ সরু, অনেকটা সরু, লম্বাটে এবং বেলুনের মতো এবং সিলিন্ড্রিক্যাল এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ দুই পাশ থেকে এদেরকে সমানভাবে কেটে দেহের মধ্য অক্ষ বরাবর কেটে সমানভাবে সমান দুই ভাগে বিভক্ত করা যাবে। পূর্ণাঙ্গ প্রাণীর লম্বায় 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। দেহের রং অনেকটা হলদে সবুজ অর্থাৎ ইউলোইশ গ্রিন ধরনের অথবা বাদামি ধরনের হয়ে থাকে। এরা বাদামি ধরনের রঙের হয়ে থাকে। দেহের মধ্যে নানা ধরনের ফোঁটা বা ডোরা কাটা হতে পারে। মিশ্রিত এই রং তাদের পরিবেশের সাথে মানিয়ে চলতে, এমনকি শত্রুর হাত থেকে রক্ষা করতে সহায়তা করে। এছাড়া কিছু ঘাস ফড়িং আছে উজ্জ্বল নীল রঙের, যেমন পয়কুলোসেরাস পিকটাস। আমাদের আসলে আলোচ্য যে ঘাস ফড়িংটা, সেটা বৈজ্ঞানিক নাম হলো পয়কুলোসেরাস
ফিটাস। ঘাস ফড়িংয়ের সারা দেহে কাইটিন যুক্ত কিউটিকলে আবৃত। এদের দেহের বাইরের যে শক্ত আবরণীটা, যেমন চিংড়ির গায়ের যে বাইরের আবরণীটা সেটাও কিউটিকল নির্মিত, এদেরকে বলা হয়েছে কাইটিন যুক্ত কিউটিকলে আবৃত। তাইলে দেহের বাইরের কঙ্কালটা, এদের অন্তঃকঙ্কাল নেই, এদের বহিঃকঙ্কাল রয়েছে। বহিঃকঙ্কাল হাইপোডার্মিস নিঃসৃত পদার্থে নিঃসৃত সৃষ্ট এবং প্রত্যেক দেহখণ্ডকে স্ক্লেরাইট নামক কঠিন প্লেটের মতো গঠন সৃষ্টি করে। এদের বাইরের এই যে গঠনটা, এগুলোকে কঠিন প্লেটের মতো, এবং এগুলো হাইপোডার্মিস অর্থাৎ দেহের ভিতরের এই ত্বকটার ভিতরের ত্বক থেকেই এই ত্বকটা নির্মিত হয়েছে। এটাকে কিউটিকল বলা হয়। কিউটিকলটা থেকে কোথা থেকে নির্মিত হয়েছে? হাইপোডার্মিস থেকে। হাইপোডার্মিস নিঃসৃত পদার্থের সৃষ্ট। তাইলে এই কিউটিকলটা কি দিয়ে তৈরি? হাইপোডার্মিস দিয়ে তৈরি, এবং হাইপোডার্মিস নিঃসৃত পদার্থ দিয়ে তৈরি। প্রত্যেক দেহ খণ্ডকে স্ক্লেরাইট নামক কঠিন প্লেটের মতো গঠন সৃষ্টি করে। স্ক্লেরাইটগুলোর সংযোগস্থলে সূচর নামে পাতলা নরম ঝিল্লি আবৃত। অর্থাৎ স্ক্লেরাইটগুলোর সংযোগস্থলে একটা স্ক্লেরাইটের সাথে আরেকটা স্ক্লেরাইটের সংযোগস্থলে, এই যে এই স্ক্লেরাইটের সাথে এই স্ক্লেরাইটের সংযোগস্থলে পাতলা কিউটিকল যুক্ত নরম ঝিল্লিতে আবৃত। পাতলা স্ক্লেরাইটগুলোর সংযোগস্থল সূচর নামক, অর্থাৎ একটা স্ক্লেরাইট থেকে অন্য স্ক্লেরাইটের মাঝখানের যে অংশটা, সেই জায়গায় পাতলা নরম ঝিল্লি মানে যে আবরণীতে আবৃত। সূচারের উপস্থিতির কারণে দেহখণ্ড ও ভঙ্গগুলো সহজে নড়াচড়া। তার এই অংশ আর এই অংশ যদি এরকম স্ক্লেরাইট আরও একাধিক থাকে, সেই স্ক্লেরাইটগুলা কি হয় তাহলে এই যে নরম ঝিল্লিতে আবৃত থাকার কারণে একটা স্ক্লেরাইট অন্য স্ক্লেরাইটের সাথে ঘর্ষণ পায় না, এবং সহজে এরা দেহের কিউটিকলগুলোকে নাড়াচাড়া করতে পারে। আর কিউটিকলের ভিতরেও নিচে নানা রকমের রঞ্জক পদার্থ বা পিগমেন্ট রয়েছে। এইদের কিউটিকলের নিচে, এই কিউটিকল বাইরের বহিঃকঙ্কালের নিচে নানা ধরনের রঞ্জক পদার্থ বা পিগমেন্ট থাকায় ঘাস ফড়িংয়ের বর্ণময়তা দেখা যায়। অর্থাৎ এই পিগমেন্টের কারণে ঘাস ফড়িংয়ের কালার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে ঘাস ফড়িংয়ের এবার মাথা, মধ্যবক্ষ, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। মাথা, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎ, অর্থাৎ বক্ষ, মাথা, বক্ষ এবং শেষের অংশ হলো উদর। তাহলে মাথার অংশটা এটুকু, তারপরে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ, তিনটাকে একটা পক্ষ। মস্তক, বক্ষ এবং উদর, এই যে এই মধ্য পশ্চাৎ বক্ষ থেকে শেষ পর্যন্ত অংশটাকে, এটাকে উদর বলা হয়েছে। তাহলে এদের দেহ মূলত তিনটি খণ্ডকে বিভক্ত: মস্তক, বক্ষ এবং উদর। ঘাস ফড়িংয়ের দেহ প্রধানত তিনটি খণ্ডকে বিভক্ত: মস্তক, বক্ষ, উদর। এদের আমরা যদি দৈহিক অঙ্গাণুগুলো একটু দেখে থাকি, দেহের অর্গানগুলো দেখে থাকি, তাহলে মস্তক অংশে কি কি রয়েছে? অ্যান্টেনা রয়েছে। অ্যান্টেনা তারা কি করে? তাহলে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। এরপরে ওসেলাস নামক সরল অক্ষি রয়েছে, এখানে তিনটা ওসেলাস রয়েছে। এরপরে পুঞ্জাক্ষী, দুটি জটিল পুঞ্জাক্ষী রয়েছে, এবং এটা অ্যান্টেনার পাশাপাশি দুই পাশে দুইটা জটিল পুঞ্জাক্ষী রয়েছে। এরপরে ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গ দেখা যাচ্ছে। এরপরে হলো টিম্পেনাম। টিম্পেনাম এই অঞ্চলে টিম্পেনাম নামক পর্দা রয়েছে। এরপরে হাঁটিয়ে পা 1, 2, 3, 4, 5, 6, 3 জোড়া, অর্থাৎ প্রতি পাশে তিনটা করে, দুই পাশে মোট 6 জোড়া তাদের সন্ধিযুক্ত পা রয়েছে। আর ডানা রয়েছে, 2 জোড়া ডানা রয়েছে, সম্মুখ ডানা এবং পশ্চাৎ ডানা। সম্মুখ ডানা এবং পশ্চাৎ ডানা, সম্মুখ ডানাটার নিচে পশ্চাৎ ডানাটা লুকানো থাকে। এরপরে এদের দেহে শ্বাসরন্ধ্রগুলো রয়েছে, আমাদের শ্বাসরন্ধ্রের মতো না, এদের শ্বাসরন্ধ্রগুলো মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র রয়েছে। ওভিপোজিটর, পুরুষ স্ত্রী বোঝার জন্য ওভিপোজিটর রয়েছে। এরপরে লাফিয়ে পা, এই শেষের দুই পা এর সাহায্যে এরা কি করে? লাফিয়ে লাফিয়ে চলে। ঘাস ফড়িংয়ের বহির্গঠন এটুকু হলো। এবার দেহ প্রধানত তিনটি অংশে বিভক্ত। কি কি তাইলে? দেহ মস্তক, বক্ষ এবং উদর, এই তিনটি অংশে বিভক্ত। মস্তকে কি কি থাকে? পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, মুখভঙ্গ। পুঞ্জাক্ষী, তাহলে পুঞ্জাক্ষী, তারপরে হলো মুখভঙ্গ এবং অ্যান্টেনা। পুঞ্জাক্ষী, অ্যান্টেনা এবং মুখভঙ্গ। পুঞ্জাক্ষী, মুখভঙ্গ এবং অ্যান্টেনা, এটা মস্তক অঞ্চলে অবস্থিত। এবার বক্ষ অঞ্চলে কি রয়েছে? বক্ষ অঞ্চল এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। তাহলে বক্ষ অঞ্চলে এই অংশগুলা রয়েছে। বক্ষ অঞ্চলে কি কি রয়েছে? তাহলে 3 জোড়া পা। বক্ষ অঞ্চলে কয় জোড়া পা আছে? 1, 2, 3, 3 জোড়া। 1, 2, 3, 3 জোড়া পা রয়েছে। এই 3 জোড়া পা
মানে 6 জোড়া পা, 3 জোড়া পা এবং 2 জোড়া ডানা সংযোগ সাধন করে এবং বহন করে। 3 জোড়া পা ও 2 জোড়া ডানা সংযোগ সাধন করে এবং বহন করে। তাহলে এই যে 3 জোড়া, 1 2 3, 3 জোড়া পা এবং ডানা কয় জোড়া? 2 জোড়া, বড় এক জোড়া এবং ছোট এক জোড়া। এই তাহলে এগুলো বক্ষ অঞ্চলে 3 জোড়া পা, 2 জোড়া ডানা। এরপর উদর অংশে, উদর অংশটা এই অংশ থেকে শেষ পর্যন্ত এখানে আমরা কি দেখতে পাচ্ছি? শ্বাসরন্ধ্র, তারপরে অভিপোজিটর এবং লাভি বা শ্বাসরন্ধ্র, অভিপোজিটর, শ্বাসরন্ধ্র অভিপোজিটর রয়েছে। শ্বাসরন্ধ্রের আর এক নাম হলো স্পাইরাকল এবং এর মধ্যে কিছু জননাঙ্গ বিদ্যমান। এরপর মস্তক নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে মস্তক বাইরে থেকে অখণ্ডকিত একক মনে হলো মূলত 6টি ভ্রূণীয় খণ্ডকের অর্থাৎ এমব্রায়োনিক সেগমেন্টের সমন্বয়ে মস্তক গঠিত। মস্তকটি মোট 6টি খণ্ডক নিয়ে গঠিত। বাইরে থেকে এদেরকে অখণ্ডকিত মনে হলে এটি মূলত মস্তকটা 6টি খণ্ডক নিয়ে গঠিত। এই খণ্ডকগুলো সমন্বয়ে মস্তক গঠিত। এটি দেখতে অনেকটা নাশপাতি আকৃতির মতো। এই মস্তকটা দেখতে অনেকটা নাশপাতি আকৃতির মতো এবং হাইপোগনাথাস ধরনের, অর্থাৎ মুখছিদ্র নিম্নমুখী হয়ে থাকবে। এদের মুখকে হাইপোগনাথাস ধরনের বলা হয়। তাহলে ঘাস ফড়িংয়ের মুখটা একটু নিম্নমুখী হওয়ার কারণে এদের মুখটাকে বলা হয় হাইপোগনাথাস ধরনের, অর্থাৎ মুখছিদ্র নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করে। মস্তকে একটি ছোট স্থিতিস্থাপক গ্রীবের সাহায্যে বক্ষ লগ্ন হয়ে দেহের সমকোণে অবস্থান করে। মস্তক একটি ছোট স্থিতিস্থাপক গ্রীবের সাহায্যে, এই যে গ্রীবাটা মস্তক একটু ছোট এবং স্থিতিস্থাপক মানে অর্থাৎ নাড়াচাড়া করানো যায়। এই যে জায়গা মস্তক এবং বক্ষ অঞ্চলে একটা গ্রীবা রয়েছে, সেই গ্রীবাটা কিরকম? স্থিতিস্থাপক। মস্তক একটি ছোট ও স্থিতিস্থাপক, ছোট এবং স্থিতিস্থাপক গ্রীবার সাহায্যে বক্ষ লগ্ন হয়ে বক্ষের সাথে মিলে গিয়ে দেহের সমকোণে অবস্থান করে, অর্থাৎ 90 ডিগ্রি। এই যে দেহের সমকোণে না 90 ডিগ্রি এর সমকোণে অবস্থান করে, দেহের সমকোণে 90 ডিগ্রি অবস্থান করে। আচ্ছা, ঘাসফড়িং গ্রীবের মাধ্যমে দেহের সম্মুখীন অবস্থান করে। ঘাসফড়িং গ্রীবের মাধ্যমে মস্তককে বিভিন্ন দিকে ঘোরাতে পারে। মস্তকের বহিঃকঙ্কালের নাম হেড ক্যাপসুল। মস্তকের বাইরের যে কভারটা সেটার নাম হলো হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। ক্রেনিয়াম করটির মতো কথাটা আসে। এপিক্রেনিয়াম, ক্রেনিয়ামের বাইরের কভারিংটাকে এপিক্রেনিয়াম বলে। মস্তকে বিভিন্ন দিকে এর সাহায্যে বিবরণের সাহায্যে মস্তককে বিভিন্ন দিকে ঘোরাতে পারে। মস্তকের বহিঃকঙ্কালের নাম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। মস্তকের বহিঃকঙ্কাল কয়টি অংশে বিভক্ত? যেমন পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলটির নাম হলো ভার্টেক্স। পৃষ্ঠদেশের এই যে ত্রিকোণাকার এই অংশটার নাম হলো কি? ভার্টেক্স। এই জায়গাটার নাম হলো ভার্টেক্স। তাহলে পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলটির নাম হলো ভার্টেক্স। দুপাশে অবস্থিত রয়েছে জেনা। দুই পাশে অবস্থিত, এই পাশে একটা, এই পাশে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, জেনা। দুই পাশে চোখের দুই পাশে ও হলুদ অংশটা হলো জেনা। তাহলে দুই পাশে দুটি জেনা রয়েছে। ভার্টেক্স হলো উপরে ত্রিকোণাকার, দুই পাশে অবস্থিত জেনা। কপালের দিকে চওড়া ফন্স, কপালের দিকে রয়েছে চওড়া ফ্রন্স, কপালের দিকে রয়েছে চওড়া ফ্রন্স। এই অঞ্চলটা, অর্থাৎ এটা হলো জেনা, আর এই অঞ্চলটা এখান দিয়ে হলো ফ্রন্স। ফ্রন্স অঞ্চলটা এখান দিয়ে দেখা যাচ্ছে না, এই অঞ্চলটা হলো ফ্রন্স। কপালের দিকে চওড়া অংশটা হলো ফ্রন্স। তারপরে হলো ভার্টেক্স, তারপরে জেনা। ভার্টেক্সটা কোনটা? এটা। তারপরে হলো জেনাটা হলো এটা, এটা জেনা। তারপর ফ্রন্সটা হলো এটা। আচ্ছা, ফ্রন্স। তারপরে মস্তকের বহিঃকঙ্কালের নাম হেড ক্যাপসুল। এটা বলা হয়েছে ত্রিকোণাকার অঞ্চলটি ভার্টেক্স, দুপাশে অবস্থিত জেনা। তারপরে চওড়া ফ্রন্স এবং ফ্রন্সের নিচে আয়তাকার প্লেটটি। ফ্রন্সের নিচে আয়তাকার প্লেটটি, এই যে ফ্রন্সের নিচে যে আয়তাকার প্লেটটির নাম হলো ক্লাইপিয়াস। ঘাসফড়িংয়ের মস্তকে এক জোড়া পুঞ্জাক্ষী। ঘাসফড়িংয়ের মধ্যে কি এক জোড়া মস্তকে কি রয়েছে? এক জোড়া পুঞ্জাক্ষী রয়েছে, 3টি ওসিলি রয়েছে। ওসিলি স্বরলক্ষী, 3টি ওসিলি মানে স্বরলক্ষী, একটা দুইটা তিনটা, 3টি ওসিলি। তাহলে এক জোড়া অ্যান্টিনা, 3টি ওসিলি, তারপরে এক জোড়া পুঞ্জাক্ষী রয়েছে এবং মুখভঙ্গ রয়েছে। তাহলে এই নিয়ে হলো ঘাসফড়িংয়ের মস্তক অঞ্চলের বর্ণনা। তো আজ এ পর্যন্ত থাকবে। আগামী দিনে আমরা মস্তক, বক্ষ এবং উদর অঞ্চল নিয়ে আলোচনা করব। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো